যে কোনো জাজমেন্টে যদি সেখানে ত্রুটিপূর্ণ হয়, সেই জাজমেন্টে কিন্তু রাজ্য সরকার চাইলেই কিন্তু সেখানে রিভিউ পিটিশন দাখিল করতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করেনি। আমাদের রাজ্য সরকার বরাবর চেষ্টা করেছে যে এই যে শিক্ষা ব্যবস্থা সেটাকে একটি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একটি অস্থিরতা তৈরি করা, এবং যখনই দেখবেন অস্থিরতার পরিস্থিতি তৈরি হওয়ার ব্যবস্থা হবে, তারা কিন্তু একদম অগ্রণী ভূমিকা পালন করবে। অলরেডি কিন্তু একটি রাজ্য সে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করে ফেলেছে, কিন্তু আমাদের রাজ্য এখনো উদাসীন। আমাদের রাজ্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রিভিউ পিটিশন দাখিল করেনি। যেটা আইন সেটা আইন। যদি আইনে এরকম বলাই থাকে যে তার টেট পাস করার প্রয়োজন নেই, তাহলে কেন সে টেট পাস করতে যাবে নতুন করে? গোপাদি, টেট নিয়ে সম্প্রতি আপনারা দিল্লি গেলেন এবং একটি মামলা করলেন। কোন মামলা এটা এবং আপনাদের কি বিষয় নিয়ে আপনারা আদালতে দ্বারস্থ হয়েছে? দেখুন, এখন শুধুমাত্র যে এই সমস্যা আমাদের রাজ্যে তা নয়, সর্বভারতীয় একটু সমস্যা সেখানে দেখা গেছে। যে সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটি জাজমেন্ট দিয়েছে এবং সেখানে বলেছে যে আরটি অ্যাক্ট অনুযায়ী যে অথরিটি এনসিটি যে মিনিমাম এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার কথা বলেছে, সেখানে টেট পাস এবং আরটি ট্রেনিং এর কথা বলা হয়েছে। প্রাইমারির ক্ষেত্রে কি ট্রেনিং হবে, আপার প্রাইমারির ক্ষেত্রে কি ট্রেনিং হবে, সেগুলো কিন্তু স্পষ্টতই এনসিটির যে নোটিফিকেশন গুলো আছে সেখানে বলা আছে। খুব স্বাভাবিকভাবেই যখন এই অন্য একটি মামলায়, অন্য রাজ্যের একটি মামলায় রাদার বলা যায়, সেখানে একটি এইরকম প্রশ্ন ওঠে এবং সেখানে কিন্তু একটি জাজমেন্ট আসে, যেখানে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের যত শিক্ষক আছে যারা এখনো টেট পাস করেনি, অথচ প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে তারা কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে, এবং যাদের সার্ভিসের মেয়াদ 5 বছরের অধিক রয়েছে, তাদের কিন্তু ম্যান্ডেটারিলি টেট পাস করতে হবে। এবং যদি সেই টেট পাস না করতে পারে 2 বছরের মধ্যে, তাহলে কিন্তু তাদের কিন্তু ভিআরএস নিতে হবে, অর্থাৎ তাদের যে চাকরিটা সেটা কিন্তু আর থাকবে না, তাদেরকে কিন্তু ভিআরএসটা নিয়ে নিতে হবে। খুব স্বাভাবিকভাবেই একটি বৃহৎ অংশের শিক্ষক বলতে পারেন তারা কিন্তু এর দ্বারা এফেক্টেড হয়েছে। যারা কিন্তু ওই মামলায় ইভেন পার্টি ছিল না, তারা ওই মামলার বিষয়ে কিন্তু ওয়াকিবহাল পর্যন্ত ছিল না, খুব স্বাভাবিকভাবেই তারা এগ্রিভড হয়েছে এবং তারা মনে করেছে যে এই যে জাজমেন্টটা এসছে, সেক্ষেত্রে সঠিক যে তথ্যগুলো ছিল, যে আইন কানুনগুলো ছিল, যে নির্দেশগুলো ছিল, যে নোটিফিকেশন ছিল, যে আইন ছিল, যে আইনের প্রভিশন গুলো ছিল, সেগুলো কিন্তু সঠিকভাবে প্লেসড হয়নি কোর্টের কাছে, এবং তার ফলেই কিন্তু এই যে নির্দেশটা হয়েছে সেই নির্দেশটা কিন্তু সঠিক হয়নি। এর পেছনে, তাদের এই ভাবনার পেছনে কিছু কারণ আছে, বেশ কিছু কারণ আছে। আপনি দেখবেন যে যে কোনো সার্ভিস যখন কেউ জয়েন করে তখন কিছু কন্ডিশন থাকে, এবং সব ক্ষেত্রে আপনি দেখবেন যে সেই সময়কার কিছু কন্ডিশন থাকে, কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। এটা কিন্তু খুব প্রতিষ্ঠিত যে পরবর্তীতে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু রেট্রোস্পেক্টিভ খুব কম হয়। ম্যাক্সিমামই যদি কোনো ধরুন ভারতবর্ষে বা কোনো রাজ্যে যদি নতুন আইন আসে, তাহলে কিন্তু সেই আইন কিন্তু প্রসপেক্টিভ এফেক্টে হয়, সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্টে খুব কম হয়। এক্ষেত্রেও যে আরটি অ্যাক্ট বলতে পারেন 2009, আরটি অ্যাক্ট 2009 আমাদের পুরো ভারতবর্ষে লাগু হয়েছে 2010 সাল থেকে, এবং তারপরেই কিন্তু এনসিটি যে একাডেমিক অথরিটি যে নির্ধারণ করে যে কোনো শিক্ষকের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, তারা কিন্তু একটি নির্দেশ দিয়ে বা ধরুন একটি নোটিফিকেশন দিয়ে 2010 সালে একটি নোটিফিকেশন তারা জারি করে, এবং তারা কিন্তু বলে দিয়েছিল যে টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রত্যেক শিক্ষককে টেট পাস করতে হবে। কিন্তু এই কথা যেমন তারা ওই নোটিফিকেশনে বলে দিয়েছিল, সেখানে যদি আপনি ক্লজ 4 দেখেন বা প্যারা 4 দেখেন, সেখানে কিন্তু 4 এবং 5 যদি আপনি ভালো করে সেখানে দেখেন, সেখানে কিন্তু বলা আছে যে এই যে নোটিফিকেশন সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট তার নেই, সেটা কিন্তু প্রসপেক্টিভ এফেক্ট। কারণ 2000 সেখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 2001 সালের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং 2001 সালের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এই নোটিফিকেশন আসার আগ পর্যন্ত, মানে 2010 সাল পর্যন্ত। অর্থাৎ 2001 থেকে 2010 সাল পর্যন্ত এর মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যে নিয়োগের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই নিয়োগের যে কন্ডিশন ছিল বা এনসিটির রেগুলেশন আছে 2001-এর, সেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বলা আছে, সেটা মিট আপ করে, তাহলে কিন্তু তাকে নতুন করে এই মিনিমাম এলিজিবিলিটি আর অ্যাডপ্ট করতে হবে না।
এবং 2001-এর আগেও যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে এবং সেই সময় যা আইন ছিল, সেই সময় যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, তার কিন্তু সেটাই হবে। আপনি দেখবেন যে এর আগে এই বিএড বা ডিএলএড আসার আগে, এই মিনিমাম এলিজিবিলিটির এই ট্রেনিং কোয়ালিফিকেশন গুলো ইনক্লুড হওয়ার আগে একটি 1 বছরের পিটিটিআই ট্রেনিং ছিল। দেখবেন 2001-এর পর থেকে প্রচুর শিক্ষক যারা 1 বছরের পিটিটিআই করেই তারা কিন্তু শিক্ষকতা করছে, এবং অনেক টিচার আছে যারা আনট্রেন ছিল ইনিশিয়ালি, এবং পরবর্তীতে এই যে নির্দেশ হয়েছিল সেই নির্দেশের ফলে কিন্তু তারা নিজেরা ট্রেন্ড হয়ে গেছিল, এবং সেটা কিন্তু 2019-এর মধ্যেই সবাইকে কিন্তু এই ট্রেনিংটা কমপ্লিট করতে দেওয়া হয়েছিল, করতে বলা হয়েছিল, এবং সবাই কিন্তু তার মধ্যেই করেছিল। অর্থাৎ রাজ্যে কিন্তু এখন প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু ট্রেন্ড হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং ট্রেন্ড হিসাবে কিন্তু তারা কর্মরত রয়েছে। কিন্তু এই টেটটা যে পাশ করতে হবে সেটা কিন্তু এনসিটি কখনোই বলেনি। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এনসিটি যদি না বলে, কারণ একাডেমিক অথরিটি, সেখানে জাজমেন্টে কিন্তু একটি ফেস অফ দি রেকর্ডে কিন্তু একটি ত্রুটি রয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এই যারা এফেক্টেড টিচার রয়েছে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে ওই যে জাজমেন্টটা তারা সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে তার এগেনস্টেই তারা কিন্তু একটি পিটিশন দাখিল করে বলেছে এই জাজমেন্টে যাতে পুনর্বিবেচনা করা হয়, এবং তার পেছনে কিন্তু তারা খুব স্পষ্টভাবে কিছু গ্রাউন্ড সেগুলো উল্লেখ করেছে, এবং তার মধ্যে কিন্তু অন্যতম গ্রাউন্ড হচ্ছে এই যে এনসিটির যে নোটিফিকেশন, এনসিটির নোটিফিকেশনে কিন্তু একদম এক্সেপশনাল ভাবে বলা আছে, এক্সেপশন কিন্তু দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু এই যে জাজমেন্টটা রয়েছে এটা কোনোভাবেই কিন্তু ইন দ্য আই অফ ল এটা কিন্তু স্ট্যান্ড করতে পারে না, এবং স্বাভাবিকভাবেই সেটা বিবেচনার আবেদন জানিয়েছে। নিশ্চিতভাবে সেটা আগামী দিনে শুনানি হবে, বা সেটা কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আশা করি যে এই যারা এই মামলা করেছে এই জাজমেন্ট শীঘ্রই পুনর্বিবেচনা হবে, কারণ কি এটা কিন্তু একদম এনসিটি নিজেই যেহেতু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সেই সময় যে তাদের এই যে এই টিচাররা রয়েছে যারা এই 2010-এর আগে নিয়োগ পেয়েছে তাদের টেট কোয়ালিফাই করার নতুন করে দরকার নেই। স্বাভাবিকভাবেই তাদের আর এই নির্দেশ আসার ফলে যে এফেক্টেড হয়েছে এবং দুশ্চিন্তায় তারা রয়েছে সেটা যাতে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় সেটাই আমরা কামনা করতে পারি। গোপাদি, আপনারা রিভিউ পিটিশন করেছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা এর বিরোধিতা কেন করছেন, মানে আপনার মক্কেলরা? কারণ যে কথা বলা হয়েছে টেট পাস মিনিমাম এলিজিবিলিটি হিসেবে, সেক্ষেত্রে যদি টেট পাস করে আসতে পারেন, একজন শিক্ষক যদি টেট পাস করা শিক্ষক হন তাহলে তার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ভালো হবে অন্য শিক্ষকের থেকে, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে। তাহলে তারপরে আপনারা কেন সামাজিক কারণে অন্তত এর বিরোধিতা কেন করছেন? দেখুন, আমরা বিরোধিতা করছি এটা তো আপনি একদম স্পষ্টভাবে, এটা তো বিরোধিতা করার বিষয় নয়, যেটা আইন সেটা আইন। যদি আইনে এরকম বলাই থাকে যে তার টেট পাস করার প্রয়োজন নেই, তাহলে কেন সে টেট পাস করতে যাবে নতুন করে? আর ধরুন এই যে ধরুন যে টিচার গুলো রয়েছে যে এত বছর ধরে যারা শিক্ষকতা করছে, ধরুন এমন অনেক শিক্ষক আছে যারা 30 বছর ধরে শিক্ষকতা করছে, এবং ধরুন 30 বছরে তাদের শিক্ষকতা নিয়ে কিন্তু কেউ এখনো প্রশ্ন তোলেনি, বা এই যে ধরুন তার শিক্ষক পড়ানোর ক্ষেত্রে তার কোনো অযোগ্যতা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। সুতরাং টেট পাস করা এইটা তো বাধ্যতামূলক কোনোভাবে করা যায় না। যেটা আইনে বলা আছে, যেটা আইন অনুযায়ী হওয়া উচিত বা হওয়ার কথা, সেটাই আমরা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করছি, এবং আমাদের যারা পিটিশনার রয়েছে তারাও সেটাই বলছে আমাদের। সেই জন্য আমরা তাদের হয়েই সেই কথাগুলো কোর্টের কাছে আমরা রাখবো নিশ্চিতভাবে, যে এই যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশে কিন্তু যে আইন রয়েছে বা ধরুন যে প্রভিশন অফ ল রয়েছে সেটার কিন্তু পরিপন্থী। স্বাভাবিকভাবেই সেটা কিন্তু রিভিউ হওয়ার যোগ্য, এবং সেটা কিন্তু পুনর্বিবেচনা করার যোগ্য বলে আমরা মনে করেছি, এবং সেক্ষেত্রে সেই জন্যই সেই পিটিশন দাখিল হয়েছে। আপনারা পার্টিকুলার একটি সংগঠনের হয়ে রিভিউ পিটিশন করেছেন, কিন্তু এই যে সর্বভারতীয় সব রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে টেট পাস করার ক্ষেত্রে, সব রাজ্য কি এই আইনটা বা সর্বোচ্চ আদালতের এই নির্দেশটা মেনে নেবে? দেখুন, আমরা কিছু এফেক্টেড টিচার, ঠিক আছে, তারা মামলা দাখিল করেছে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন অলরেডি কিন্তু একটি রাজ্য সে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করে ফেলেছে, কিন্তু আমাদের রাজ্য এখনো উদাসীন। আমাদের রাজ্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রিভিউ পিটিশন দাখিল করেনি। আমাদের রাজ্যের স্ট্যান্ড আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। রাদার একটি নোটিশ তারা দিয়ে জানতে চেয়েছে কতজন টিচার এরকম রয়েছে যারা টেট পাস এখনো করেনি, এইরকম একটি নোটিশ করেছে। রাদার তারা শিক্ষকদের পাশে থাকার চেয়ে তারা মনে করেছে যে রাজ্য সরকার
এই এই তাদের এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে তাদের সেখানে থাকতে হবে। যে কোনো জাজমেন্টে যদি সেখানে ত্রুটিপূর্ণ হয়, সেই জাজমেন্টে কিন্তু রাজ্য সরকার চাইলেই কিন্তু সেখানে রিভিউ পিটিশন দাখিল করতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করেনি। আপনি দেখবেন এর অতীতে একাধিক জাজমেন্ট রয়েছে যেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, বিশেষ করে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের স্পেসিফিক নির্দেশ থাকা সত্ত্বেও সেটা কিন্তু পালন করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি। অথচ আপনি দেখুন কদিন আগে একটি জাজমেন্ট দিল, সেখানে এখনই সেখানে নোটিশ দিয়ে দিল যে কজন টেট এরকম পাস করেনি, এরকম কোনো ক্যান্ডিডেট আছে, কজন আছে, কি আছে, সেটা অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ গ্রহণ হয়ে গেল। কিন্তু তারা যারা কথায় কথায় আদালতে ছোটে, কথায় কথায় সুপ্রিম কোর্টে ছোটে, তাদের কিন্তু এখনো সময় হয়নি যে সুপ্রিম কোর্টে গিয়ে এই টিচারদের পাশে দাঁড়াই এবং যে আইনে যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি। এখনো পর্যন্ত কিন্তু সেই পদক্ষেপ রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার নেয়নি। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য তারা কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করেছে এবং অলরেডি একটি রাজ্য কিন্তু রিভিউ পিটিশন দাখিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে এবং তার নাম্বারও পড়ে গেছে। আশা করি যে আমাদের রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং এই শিক্ষকদের পাশে দাঁড়াবে, কিন্তু কতটা দাঁড়াবে সেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। যাই হোক, তাও আশা তো রাখতে হয়, তাই আশা রাখছি যে তারাও সেই পদক্ষেপ গ্রহণ করবে। কেন যাচ্ছে না বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের রাজ্য সরকার বরাবর চেষ্টা করেছে যে এই যে শিক্ষা ব্যবস্থা সেটাকে একটি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একটি অস্থিরতা তৈরি করা, এবং যখনই দেখবেন অস্থিরতার পরিস্থিতি তৈরি হওয়ার ব্যবস্থা হবে তারা কিন্তু একদম অগ্রণী ভূমিকা পালন করবে। এখানে দেখেছে যেসব শিক্ষকরা রয়েছে তারা ধরুন এতদিনকার শিক্ষক রয়েছে, তাদেরকে টাইট দেওয়ার একটা ব্যবস্থা তারা করতে পারে। যারা জানে কেন, তারাই ভালো বলতে পারবে যে কেন তারা এখনো পর্যন্ত এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের কাছে এই নির্দেশ পাওয়ার পরেও, তারা সেটা ভালো বলতে পারবে। কিন্তু আমরা দেখুন এগুলো আমরা অনুমান করতে পারি, কিন্তু তারা সেটা কি হিসাবে করছে না সেটা একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু আপনি ভেবে দেখুন যে এত সংখ্যক টিচার যে এফেক্টেড হচ্ছে, রেদার তাদের পাশে দাঁড়ানোর যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা বাদ দিয়ে বরঞ্চ তাদের আরো কি করে বিপদে ফেলা যায় সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার স্টার্ট করে দিয়েছে।